আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা সবার সামনের সারিতে থাকবো। গুলি আসলে বুকে আগে আমাদের গুলিতে আসবে, আমাদের বুকে আসবে। সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শেখ হাসিনার সময় আমরা বিচার বিভাগ দেখেছি কিভাবে দলীয়করণ হয়েছিল, ফলে বিচারপতিদেরকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে, সেই অধ্যাদেশটাকে তারা বাতিল করে দিয়েছে। অর্থাৎ তারা দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে দেশে একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রত্যেকটি ব্যবস্থাকেই, প্রত্যেকটি প্রতিষ্ঠানের দলীয়করণকে তারা পুনর্বহাল রেখেছে। এটার মাধ্যমে তারা এটাই বার্তা দিতে চায় যে তারা সংস্কারের কথা, জুলাই সনদের কথা, জুলাই গণঅভ্যুত্থানের কথা মুখে বলবে কিন্তু অন্তরে ধারণ করবে না। তারা সে অনুযায়ী কাজ করবে না। ফলে বৈষম্যহীন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশের পথে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হচ্ছে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা অলরেডি মাঠে নেমেছেন, আপনারা অলরেডি কথা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু ভাইয়েরা অনশন করেছে দীর্ঘ কয়েক ঘন্টা এই গণভোটের গণরায়কে বাস্তবায়ন করার জন্য। আমরা 72 ঘন্টা তারা যারা অনশন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করেছিলাম যে সরকার দল সেখানে যে উপস্থিত হবে, তাদেরকে আশ্বস্ত করবে, কিন্তু আমরা দেখেছি তারা যায়নি। আমরা তাদেরকে ধিক্কার জানাই, শপথ নিল না, যারা এই অধ্যাদেশগুলোকে বাতিল করে দিল। এখন আজকে করণীয় ঠিক করার জন্য এই মত বিনিময় সভার আয়োজন ছিল। আমার মনে হয় করণীয় আমরা ঠিক করতে পেরেছি কিনা? আমাদের গণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণ আন্দোলনের বিকল্প ছাড়া এই সরকার কোনোভাবেই এই সংস্কারের অধ্যাদেশ, এই সংস্কারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে না। আমরা চেয়েছিলাম সংসদেই সকল ফয়সালা হবে, আমরা এখনো চাবো সংসদেই সকল ফয়সালা হবে, কিন্তু সংসদকে যদি সরকার ব্যর্থ করে দেয়, সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয়, তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমরা আপনাদের প্রতি এটাও বলবো যে আমরা এবার সবাই যাতে একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে। কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শহীদ পরিবার, আহত যোদ্ধা, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, আমরা হয়তো অন্তর্বর্তী সরকারের সময় আপনাদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে পারি নাই, কিন্তু তারপরে আমরা চেষ্টা করেছি সর্বাত্মকভাবে। আমরা এই সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বলে, আমরা আগে দেখতে চাই তারা অন্তর্বর্তী সরকার থেকে কি বেশি করতেছে জুলাই যোদ্ধাদের জন্য, সংস্কারের জন্য তারা কি বেশি করতেছে। জুলাই অধিদপ্তর সেটা অন্তর্বর্তী সরকারের সময়ই করা হয়েছিল। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যারা অন্তর্বর্তী সরকারের সময়ই করা হয়েছিল। সবগুলা জিনিস অন্তর্বর্তী সরকারের সময় তারা সেগুলাকেই কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করছে, অনেক জায়গায় সেগুলোতেও তাদের অনীহা দেখা যাচ্ছে। ফলে আপনাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি, আমরা আবারও ঐক্যবদ্ধ আছি। আমাদের দল মত নির্বিশেষে, এটা কোনো দলের বিষয় না, এটা কোনো জোটের বিষয় না, এটা বাংলাদেশকে রক্ষা করার বিষয়, জুলাই গণ অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়, জুলাই শহীদদেরকে তাদের যে রক্ত, সেই রক্ত যাতে ব্যর্থ না হয় সেই উদ্যোগের বিষয়। এটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই হয়তো কথা বলতে পারেন নাই, কিন্তু যারাই কথা বলেছেন সকলের আমরা সমান স্পিরিট দেখেছি, সবার কথা বলার, সবার মনের ভাষাটা আমরা বুঝতে পেরেছি। আমরা আবারও ঐক্যবদ্ধ আছি, রাজপথের জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ আপনারা সবাই প্রস্তুত আছেন? তবে আপনাদের প্রতি একটা কথা বলে শেষ করতে চাই। এবার রাজপথের আন্দোলনে আপনারা সন্তান হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। এবার আপনারা সামনে নয়, এবার আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা সবার সামনের সারিতে থাকবো। গুলি আসলে বুকে আগে আমাদের গুলিতে আসবে, আমাদের বুকে আসবে। আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবেই, সংস্কার প্রতিষ্ঠা হবেই। শুধু বিএনপি কেন, আরো যেই শক্তি হোক না কেন, যে কোনো পরাশক্তি আসুক না কেন, বৈদেশিক শক্তি আসুক না কেন, আমরা তাদেরকে পরাজিত করে ছাড়বো ইনশাআল্লাহ। 3-4 দিন যাবত একটা বিষয় নিয়ে আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা, ফেসবুকের অনেক ফ্রেন্ড আমাকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছে যে ভাইয়া, শিরিন শারমিনকে নিয়ে তো অনেক বেশি তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। শিরিন শারমিন কি জেল থেকে বাহির হয়ে আওয়ামী লীগের হাল ধরবে? অনেক আলোচক তো টকশোতে গিয়ে এই বিষয় নিয়ে অনেক ব্যাখ্যা দিচ্ছে।
আপনি এই বিষয়টা নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করুন, আমাদেরকে এই বিষয়টা আলোচনার মাধ্যমে ক্লিয়ার করে দেন। আজকে আমি এই সকল বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাই থাকছে যতদিন পর্যন্ত শেখ হাসিনা বেঁচে আছে। শেখ হাসিনা যদি নিজের ইচ্ছায় শিরিন শারমিন জামিন হয়ে জেল থেকে বাইরে হওয়ার পর শিরিন শারমিনকে দায়িত্ব দেয়, তাহলে সেটা ভিন্ন বিষয়। শেখ হাসিনাকে ছাড়া একটা রিফাইন্ড আওয়ামী লীগের নাম করেন আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে শিরিন শারমিনকে দায়িত্ব দিলেও শিরিন শারমিন আওয়ামী লীগের দায়িত্ব নিবে না। আর এভাবে করে আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ বলে চালিয়ে দেওয়াও যাবে না। এরকম আরেকটি বিষয় ঘটেছিল আরো কিছু মাস আগে, যখন সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার হয়েছিল এবং গ্রেপ্তার হওয়ার কিছুদিনের মধ্যে যখন সাবের হোসেন চৌধুরী অনেকগুলো মামলার একসাথে জামিন পেয়ে বাইর হয়ে যায়, তখনও আবার টকশোর মধ্যে অনেক আলোচনা করে আলোচকরা গরম করে ফেলেছে যে সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের হাল ধরতে পারে এবং রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে আওয়ামী লীগ আসবে সে আওয়ামী লীগের সভাপতি হতে পারে সাবের হোসেন চৌধুরী। কোন একটা ঘটনা যদি বাংলাদেশে ঘটে, আমাদের বাংলাদেশের অনেক টকশো আলোচক আছে, তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করে বাংলাদেশের মধ্যে গরম করে ফেলে, এই সকল বিষয় আলোচনা করে। আবার অনেকেই এই সকল বিষয়গুলো প্রপাগান্ডা আকারে জনমনে ঢুকিয়ে দেয়। সাবের হোসেন চৌধুরীর সাথে অনেক দেশের রাষ্ট্রদূত রিফাইন্ড আওয়ামী লীগ নামে আরেকটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য অনেক বৈঠকও বসেছে। সাবের হোসেন চৌধুরী কোনোভাবে দায়িত্ব নিতে প্রস্তুত হয়নি, কারণ যারা সত্যিকার আওয়ামী লীগ শেখ হাসিনাকে ছাড়া অন্য কারো নেতৃত্বে আওয়ামী লীগকে মেনে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা নিজে বলবে না আমি এদেরকে দায়িত্ব দিয়েছি। এটাই হচ্ছে রিয়েলিটি। সো শিরিন শারমিনকে নিয়ে যতই আলোচনা হোক, শিরিন শারমিন জেল থেকে জামিন নিয়ে বাইরে হওয়ার পর আওয়ামী লীগের দায়িত্ব নিবে ওই সাবের হোসেন চৌধুরীর মতো, এটা কিছুদিন আলোচনায় থাকবে। উনি জেল থেকে বাইরে হওয়ার পর আবার একটু আলোচনা হবে, তারপরে দেখবেন ফুস হয়ে যাবে। কিন্তু এই আলোচনা অনেক বেশি জোরালো হতো যদি শেখ হাসিনা টেলিগ্রামের বার্তায় কোন একটা হিন্স দিত, আমি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে আর বেশি দিন থাকবো না, আমার দায়িত্বে যারা বাংলাদেশের মধ্যে আছে তাদের যে কোনো একজনকে আমি দায়িত্ব দিব, তাহলে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যেত, এই বিষয়টা নিয়ে আরো সামনে আগানো যেত যে শিরিন শারমিন হয়তোবা আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারে জেল থেকে জামিনে বাইরে হওয়ার পর, বা সাবের হোসেন চৌধুরী নিতে পারে, বা আরো যারা যারা আছে যে কোনো কেউ নিতে পারে। যখন শেখ হাসিনা এই সকল বিষয় নিয়ে কোনো আলোচনা করছে না, সো টকশোর মধ্যে কে কি আলোচনা করলো, কে কি ব্যাখ্যা করলো, এটা নিয়ে এত তুমুল আলোচনার কোনো প্রয়োজন নেই। সো আপনারা সবসময় মাথায় রাখবেন, শেখ হাসিনা একদম শেষ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের সভানেত্রী আছে। শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া আওয়ামী লীগকে এখন কেউ চাঙ্গা করতে পারবে না। একটা জিনিস মাথায় রাখেন যে শেখ হাসিনা এখনো প্রায় 70 বছর প্লাস হয়ে গিয়েছে, এই বয়সে এসেও তিনি একা কিন্তু আওয়ামী লীগকে চাঙ্গা করে রেখেছে। আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতা আছে, তারা কিন্তু আওয়ামী লীগকে চাঙ্গা করতে পারছে না। শেখ হাসিনা যেভাবে সারাদিন আওয়ামী লীগ নিয়ে কাজ করছে, বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে, আওয়ামী লীগের কোন শীর্ষ নেতা আছে এরকম ভাবে শেখ হাসিনার মতো অ্যাক্টিভলি কাজ করছে? অনেকে তো শেখ হাসিনার কথাই শুনছে না, অনেকে তো শেখ হাসিনার সাথে যোগাযোগ করাও বন্ধ করে দিয়েছে। হাতেও না কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা এখন দলের জন্য অ্যাক্টিভলি কাজ করছে, বিভিন্ন টকশোতে আসছে, বিভিন্ন বক্তব্য দিচ্ছে। প্রায় 50% নেতাই এখন চুপচাপ হয়ে বসে আছে, শেখ হাসিনার সাথে যোগাযোগও করছে না। কারণ শেখ হাসিনার সাথে যোগাযোগ করলে যদি শেখ হাসিনা প্রেসার দেয় দেশে যাওয়ার জন্য, শেখ হাসিনা যদি প্রেসার দেয় কর্মীদেরকে এর টাকা ফান্ডিং করার জন্য, এই সকল বিষয়ের ভয়ে তারা চুপচাপ হয়ে বসে আছে। তারা আবার উকি মারবে কখন জানেন? যখন আওয়ামী লীগের পরিস্থিতি ভালো হওয়ার পর্যায়ে হবে, তখন শেখ হাসিনার সাথে আবার যোগাযোগ শুরু করবে। তারাও বলবে নেত্রী আমি দেশে আসছি, কত টাকা ফান্ডিং করতে হবে আমি করছি। কারণ তখন টাকা ফান্ডিং করলে তখন সবাই মনে রাখবে, তখন দেশে আসলে তখন তারা আবার এমপি মন্ত্রী হতে পারবে, সেই কারণে তখন যোগাযোগ করবে, কিন্তু এখন করবে না। এখন সকল স্টিম রোলার তৃণমূল কর্মীদের উপর যাবে, সকল স্টিম রোলার তৃণমূল কর্মীরা ফেস করে রাজপথে নেমে যুদ্ধ করে, কিছু মারা যাবে, কিছু বেঁচে থাকবে, তারপর আওয়ামী লীগকে আবার ভালো অবস্থানে ফিরিয়ে আনবে। তারপরে বিদেশ থেকে তারা এসে এই লাশের উপর দিয়ে কিছু টাকা ফান্ডিং করে তারা আবার বলবে আমরা দলের জন্য অনেক কিছু করেছি, আমরা অনেক ত্যাগী, আমরা টাকা দিয়েছি বিদে এই আন্দোলনটা হয়েছে, আমরা টাকা দিয়েছি বিদে, টাকা ফান্ডিং করেছি বিদে আওয়ামী লীগকে তৃণমূল কর্মীরা আবার শক্ত অবস্থান ফিরিয়ে আনতে পেরেছে। তারা তখন ক্রেডিটটা নিয়ে ফেলবে, তারাই দলের হত্যাকর্তা হয়ে যাবে। নেত্রী, আপনার আশেপাশের কেউ যদি এই ভিডিওটা দেখে, আপনাকে এখন থেকেই অনেক বেশি সোচ্চার হতে হবে। যারা দলের জন্য নিবেদিত হিসেবে কাজ করছে তাদেরকেই সিলেক্ট করে আপনাকে তুলে আনতে হবে।
শেষ টাইমে এসে টাকা ফান্ডিং করবে, শেষ টাইমে দেশে ফিরে এসে নেতৃত্ব দিয়ে ঠুসটাস করে তারা এমপি মন্ত্রী হয়ে যাবে, দলের নীতি নির্ধারক হয়ে যাবে। এটা যাতে না হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার শক্তিশালী অবস্থায় ফিরে আসলো, আওয়ামী লীগ বেশি দিন টিকে থাকতে পারবে না, ক্ষমতায় আসলো ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না। কারণ সাংগঠনিক ভিত যদি স্ট্রং না থাকে একটা রাজনৈতিক দলের, সেই রাজনৈতিক দল যতই চেষ্টা করুক বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। শেখ হাসিনা তো তার দূরদর্শী নেতৃত্বের কারণে 16 বছরের কাছাকাছি ক্ষমতায় থাকতে পেরেছে। আওয়ামী লীগের অনেক বেশি যে সাংগঠনিক শক্তিশালী অবস্থা ছিল তা না, শেখ হাসিনার কারণে আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় থেকেছে। আওয়ামী লীগের সাংগঠনিক ভাবে অনেক আগে দুর্বল হয়ে গিয়েছিল। সো আওয়ামী লীগকে যদি জনগণের দলে ফিরে আসতে হয়, আওয়ামী লীগকে যদি বাংলাদেশকে অনেক বছর লং টার্ম শাসন করতে হয়, তাহলে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত অনেক শক্ত করতে হবে। যেগুলা সুযোগ সন্ধানী, সুযোগের টাইমে এসে রাজপথে নেমে নেতা সেজে যায়, সুযোগের টাইমে এসে কিছু টাকা ফান্ডিং করে বহুত বড় দলের নীতি নির্ধারক সেজে যায়, তাদেরকে মাইনাস করে আওয়ামী লীগকে সাজাতে হবে এবং তৃণমূলকে নিয়েই আওয়ামী লীগকে সাজাতে হবে। যারা এখন দলের নিবেদিত প্রাণ তাদেরকেই আওয়ামী লীগের কমিটিতে গুরুত্ব দিতে হবে। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী রূপে বাংলাদেশে রাজনীতি করতে পারবে এবং বারবার ক্ষমতায় আসবে। জনগণ সে আওয়ামী লীগকে ভালোবাসবে, কারণ আওয়ামী লীগ মানেই তো জনগণের দল, তাই নয় কি? আমরা জনগণের দল হয়ে জনগণের পক্ষে হয়ে কেন কাজ করব না? আমরা তো যখন এমপি মন্ত্রী হয়ে যাই তখন মানুষকে মানুষ মনে করি না, আমরা মনে করি আমরাই সর্বসর্বা, আমরাই কখনো ক্ষমতা থেকে আজ যাব না, আমরাই বাংলাদেশে হত্যা করতে আজীবন থেকে যাব। এই ভুলটার কারণেই বারবার প্রত্যেকটা রাজনৈতিক দলের খুব মারাত্মক ভয়ঙ্কর ভাবে পতন হয়। আওয়ামী লীগের যেভাবে হয়েছে, বিএনপির নেতারা মন্ত্রীরা যেভাবে এখন শুরু করে দিয়েছে, তাদেরও সেম এইরকম ভয়ঙ্কর ভাবে ভয়ঙ্করতর ভাবে পতন হবে। আওয়ামী লীগের থেকেও খারাপ অবস্থা এই বিএনপির হয়ে যাবে। সো বিএনপি হন, আওয়ামী লীগ হন, যে রাজনৈতিক দল হন না কেন, জনগণের হয়ে রাজনীতি করুন, দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনুন এবং সকলের মত প্রকাশের অধিকার আছে, সকলকে মত প্রকাশ করতে দেন। তাহলে দেখবেন জনগণই আপনাদেরকে বারবার ক্ষমতায় আনবে। স্বৈরাচারী মনোভাব নিয়ে জোর করে ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না, যেটা শেখ হাসিনা 16 বছর পেরেছিল। আপনারা হয়তো আনুমানিক 5 বছর পারবেন, 10 বছর পারবেন, এরপরে আওয়ামী লীগের থেকেও খারাপ ভাবে পতন হবে। সো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করুন, সকলকে মতাদর্শ, যারা যে মতাদর্শ ধারণ করে সেটা প্রকাশ করার আপনারা অধিকার দেন। কাউকে নিষিদ্ধ করে কখনো দমানো যায়নি, দমাতে কেউ পারবে না, এটাই হচ্ছে রিয়েলিটি। সো সবাইকে এটা মেনেই রাজনীতি করতে হবে। আশা করছি আমি যে সকল বিষয় এই ভিডিওতে আলোচনা করেছি আপনারা মোটামুটি ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো আপনাদের কনফিউশন থাকার কথা না। আওয়ামী লীগের নেতৃত্বে শিরিন শারমিন আসবে, নাকি ডিফেন্ড আওয়ামী লীগ আসবে, নাকি আওয়ামী লীগ একেবারেই ফিরবে না, নাকি আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরবে। সো মোটামুটি আপনাদেরকে আমি আলোচনা বুঝাতে পেরেছি যে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন এবং কে নেতৃত্বে থেকে কিভাবে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবেন। আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা নাই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন। ধন্যবাদ।